অবশ্যই আল্লাহর কাছে তার এই শাস্তি পেতে হবে। এবং তিনি যেটা বলেছেন জাকাত চাঁদাবাজির চেয়ে উত্তম, এটা বলার পর তিনি কিন্তু একবার ক্ষমা চান নাই। মহান আল্লাহর কোনো বিধানকে খাটো করার, অপছন্দ করার অধিকার মুসলমানদের নেই। নীলুফার ইয়াসমিন সেটা করেছেন এবং বিএনপির এখন টার্গেট আসলে পুরোপুরি আওয়ামী লীগ হয়ে ওঠার চেষ্টা, যতদিন না রাষ্ট্র এই জাকাত তোলার দায়িত্ব নেবে। এবং আমরা দেখলাম যে শুধু জামাত ইসলামী না, ইসলামী ব্যক্তিত্বরা, আর বড় বড় আলেমরা, সুন্না ফাউন্ডেশন থেকে শুরু করে আরো বহু মানুষ নানাভাবে জাকাতের টাকা কালেকশন করে। 5ই মে শেখ হাসিনার সরকার, আওয়ামী সরকার আলেমদের উপর যে বর্বর নির্যাতন করেছিলেন, এইরকম নির্যাতনের ইতিহাসে আছে কিনা আমাদের জানা নেই। আল জাজিরা এমন একটা প্রতিবেদন দিয়েছিল যে গোরখোদকের কাছ থেকে যে সেই দিন কতগুলো কবর খুঁড়তে হয়েছিল, একসঙ্গে একটা গর্তের ভেতর কতগুলো মানুষকে দাফন করা হয়েছিল। আবারও বেশ কিছু ঘটনা আমাদেরকে সেই ফ্যাসিবাদের কথা মনে করিয়ে দিচ্ছে। বিশেষ করে সম্প্রতি আমরা 5ই মে পার করলাম। 5ই মে এমন কিছু ঘটনা ঘটেছিল যে ঘটনা বাংলাদেশের ইতিহাসে দুইটা রাজনৈতিক দলের চরিত্র একেবারে সরাসরি মানুষের সামনে উন্মোচন করে দেওয়া হয়েছিল। 5ই মে শেখ হাসিনার সরকার, আওয়ামী সরকার আলেমদের উপর যে বর্বর নির্যাতন করেছিলেন, এইরকম নির্যাতনের ইতিহাসে আছে কিনা আমাদের জানা নেই। নিরীহ আলেমদের উপর, মাদ্রাসা ছাত্রদের উপর, এতিমদের উপর নির্বিচার লক্ষাধিক গুলি চালিয়েছে এই সরকার, এবং তাদের প্রেস নোটে সেই গুলি চালানোর কথা তারা স্বীকারও করেছে। অপারেশন ফ্লাশ আউট নাম দিয়ে পুরো মতিঝিল চত্বর থেকে সারা দেশের নবীপ্রেমী মানুষদের এক রাতের মধ্যে মেরে কেটে রক্তাক্ত করে পুরো মতিঝিল খালি করে ফেলেছিল এই সরকার। এটা আওয়ামী সরকার করেছিল, এই ঘটনা আমরা কম বেশি সবাই জানি। এবং এই ঘটনাটা সারা রাত ধরে লাইভ প্রচারের কারণে শেষ পর্যন্ত একটি বেসরকারি টেলিভিশন বন্ধ করে দেয়, দিগন্ত টেলিভিশন বন্ধ করে দেয়, ইসলামিক টিভি বন্ধ করে দেয় এই সরকার। এছাড়া যে পরিমাণ মানুষকে হত্যা করেছিল, সে লাশ গুম করার জন্য নানান ধরনের পদ্ধতি ব্যবহার করে বলে আমরা নানান ধরনের গুঞ্জন শুনতে পেয়েছি। এই হত্যাকাণ্ডের ব্যাপারে যারাই কোনো প্রতিবেদন করেছে, সে যদি মানবাধিকার কমিশনের হয়, তার ব্যাপারেও এই সরকার ব্যবস্থা নিয়েছে। আদিলুর রহমানের ব্যাপারে এই সরকার গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে, তাকে জেল হাজত খাটিয়েছে, তাকে নানা ধরনের নির্যাতন করেছে। আল জাজিরার ব্যাপারে শেখ হাসিনা একেবারে উলঙ্গ হয়ে কথা বলেছে, যেখান থেকে তারা আসলে আল জাজিরা এমন একটা প্রতিবেদন দিয়েছিল যে গোরখোদকের কাছ থেকে যে সেই দিন কতগুলো কবর খুঁড়তে হয়েছিল, একসঙ্গে একটা গর্তের ভিতর কতগুলো মানুষকে দাফন করা হয়েছিল। তারপর আল জাজির প্রতিবেদনে আরো জানা গেছে যে সেদিন ট্রাক ভরে কিভাবে কতগুলো ট্রাক এসেছিল, সিটি কর্পোরেশন ট্রাকগুলো, ময়লার ট্রাকগুলো কিভাবে মানুষকে নিয়ে গিয়েছিল, কোথায় নিয়ে গিয়েছিল, কি মেডিসিন দিয়ে হাওয়া করে ফেলেছিল, কোন দেশে নিয়ে গিয়েছিল, প্রতিবেশী রাষ্ট্র এই হত্যাকাণ্ডে কিভাবে সহযোগিতা করেছে, নানান ধরনের তথ্য এই 5ই মেকে ঘিরে উঠে এসেছে। কিন্তু চাপা পড়ে গিয়েছিল আরেকটি তথ্য, সেটি হচ্ছে এই 5ই মে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি নেতাকর্মীদের হেফাজতের পাশে থাকার জন্য অনুরোধ করেছিলেন, আহ্বান জানিয়েছিলেন। কিন্তু আমরা দেখলাম এত কিছুর মধ্যে বিএনপির কোনো নেতা, বিশেষ করে শাপলা চত্বরের আশপাশে যারা থাকেন, মির্জা আব্বাস কিংবা সেই মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কিংবা আরো যারা ঢাকার ডাকসাইটের নেতা ছিলেন, কাউকেই আমরা সেদিন দেখলাম না এই হেফাজতের আলেমদের পাশে থাকতে। মূলত বিএনপির মধ্যে দুটো অংশ আছে, একটি ইসলামপন্থী আর একটি হচ্ছে বামপন্থী এবং সেকুলার পন্থী যাদেরকে বলা হয়। মূলত তারা বামপন্থী এবং এদের একটা অংশ আওয়ামীপন্থী এবং ভীষণভাবে ভারতপন্থী। এর চেয়ে বড় কথা হচ্ছে যে এরা ভীষণ রকম আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, এরকম একটা বড় অংশে বিএনপির মধ্যে আছে। তো এরা 5ই মের এই ঘটনাকে কোনোভাবে সহ্য করতে পারেনি, আলেমদের উত্থান কোনোভাবে সহ্য করতে পারেনি। যদিও অনেকে ভেবেছিল এটা এরপরে হয়তো বিএনপি ক্ষমতায় চলে আসবে, কিন্তু সেটির আসলে কোনো বিষয় ছিল না। কারণ যদি বিএনপি ক্ষমতায় আসতো তাহলে বিএনপি নেতারা অন্তত সাদেক হোসেন খোকা কিংবা মির্জা আব্বাস এই ঘটনায় সহযোগিতা করতো, তা তারা কখনোই করেনি। এবং বিএনপির নেতারা ঘরে বসে আঙুল চুষছে। আর এদিকে
আলেমদেরকে লক্ষ লক্ষ গুলি করে নিরীহ মাদ্রাসা ছাত্রদেরকে হত্যা করে তাদের লাশ গুম করেছে। এমনকি মিসিং রিপোর্ট পর্যন্ত যারা করতে গেছে তাদেরকে উল্টো মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। 13-14 বছর পর যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো, তত্ত্বাবধায়ক সরকারের প্রথম 5ই মেতে এই অনেক নারী তাদের সন্তান হারানোর কথা, ভাই হারানোর কথা স্বীকার করেছেন, এবং 5ই মের ঘটনায় তাদের সন্তান যে মারা গেছে আর ফিরে আসেনি সে কথাও তারা স্বীকার করেছেন। এর আগে তারা এই ধরনের মিসিং রিপোর্ট করারও সুযোগ পাননি। একদিকে আমরা দেখলাম আওয়ামী সরকার একটি ভিনদেশি এজেন্ডা নিয়ে, আলেম বিদ্বেষী মনোভাব নিয়ে, ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে নবীপ্রেমী জনতাকে জোরপূর্বক আগ্নেয়াস্ত্র প্রয়োগ করে, তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করে শাপলা চত্বর থেকে ফ্লাশ আউট করেছে, হত্যা করেছে। রীতিমতো এটাকে এথনিক ক্লিনজিং বলা চলে। ধর্মীয় একটি গোষ্ঠীকে চিরতরে মুছে ফেলার জন্য তাদের এই হত্যাকাণ্ড ছিল। তারা যেন আর কোনোদিন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারে সে ব্যবস্থা তারা করেছিল। এমনকি এরপর হেফাজত ইসলামকে বাধ্য করেছে সরকারের কাছে নতজানু হতে, তাদের সাথে মোসাফা করতে, নানান ধরনের প্রস্তাব অফার দিয়ে টিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে শেষ পর্যন্ত সেই কওমি আলেমদের কাছ থেকে, মানে তাদেরই আওয়ামী লীগেরই ঘরানার লোকদের মাধ্যমে কওমি উপাধি, কওমি জননী উপাধি পর্যন্ত তারা পেয়েছিল। এই আরেক ট্র্যাজেডির ইতিহাস, আরেক বড় ধরনের এক প্রহসনের ইতিহাস। যাই হোক, সেই ইতিহাস কম বেশি সবাই জানে, কিন্তু যেটি আমাদের জানা ছিল না সেটি হচ্ছে যে ওই দিন যে বেগম জিয়া বলেছিলেন যে সবাইকে পাশে থাকতে, এবং মোটামুটি 4 দলীয় জোটের বিশেষ করে জামাতও সেদিন প্রস্তুতি ছিল যে এই দিন যেন অন্তত আলেমদের রক্ষা করতে, এবং এই সরকারের যদি পতন ঘটে তাহলে সেই ধরনের কোনো পরিবেশ সৃষ্টি হলে সেই ব্যাপারেও যাতে কোনো ব্যবস্থা নেওয়া যায়, প্রস্তুত থাকা যায়, সেই ধরনের প্রস্তুতি ছিল। কিন্তু দেখা গেছে বিএনপির নেতাদের ভেতর সেই ধরনের কোনো প্রস্তুতি ছিল না, এবং তারা নেতাকর্মীদেরকে কোনো এক দৈব বাণীর বলে একেবারে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। বরং জাতীয় পার্টিকে দেখা গেছে এরশাদ সরাসরি এসব সমর্থন করেছেন, পানি খাওয়াইছেন। অর্থাৎ সারা দেশের মানুষের মধ্যে এক ধরনের জনজোয়ার যে এসেছিল সেটি বিভিন্ন রাজনৈতিক নেতাদের কথাতেও পাওয়া গিয়েছে। কিন্তু শেষমেশ আমরা দেখলাম যে এই সমাবেশ সফল হলো, কিন্তু যে দাবি তারা তুলেছিল সে দাবি আর কখনো পূরণ হয়নি। এবং অনেকে বলেছিল যে এই দাবির আড়ালে বিএনপি সরকারের বা জামাত বিএনপির জোটের একটা অন্য উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য তারা সফল করতে পারেনি। কিন্তু যদি জামাত বিএনপির সেদিন কোনো উদ্দেশ্য থাকতো তাহলে আসলে তারা আগে থেকে পরিকল্পিতভাবে তাদের লোকদেরকে রেডি করে সেদিন মাঠে নামতো। সো এইটাকে আসলে এটা ওইসব বলেই এরকম ট্যাগ দিয়ে জামাত বিএনপির আন্দোলন ট্যাগ দিয়ে 15 বছর জনগণের আন্দোলনকে রোধ করেছিল শেখ হাসিনা এবং তার বসংবাদ মিডিয়া এবং তার পালিত দালালেরা। যাই হোক, এই 5ই মেতে আমরা দেখলাম যে বিএনপির সেই শীর্ষ নেতারা বা কোনো নেতাই ওই দিন কোনো সহযোগিতা করেনি। সেই 5ই মে সম্প্রতি আমরা পার করলাম, আমরা বিএনপিকে দেখলাম ঠিক এই মুহূর্তে আরও একটি বেইমানি যখন তারা করেছে এবং সরাসরি ঘোষণা দিয়েছে সালাউদ্দিন আহমেদ যে বিএনপি যদি না তখন জুলাই সনদে স্বাক্ষর করত তাহলে নির্বাচন নাও হতে পারতো বা পিছিয়ে যেত। এই ভয়ে তারা জনগণকে প্রতারণা করে, জনগণকে দেখিয়ে সাক্ষী রেখে এই সিগনেচার করেছে। অর্থাৎ তারা নির্বাচনের স্বার্থে, নির্বাচন হলে তারা মেকানিজম করে ক্ষমতায় আসবে এই ভরসাতেই তারা সবকিছু আসলে করেছে। সেটা ছিল লোক দেখানো, জনগণকে আশ্বাস দেওয়া, এটা ছিল প্রতারণা তাদের, একেবারে এটা তারা সরাসরি স্বীকার করে ফেলেছে। তো এই যে 5ই মে থেকে শুরু করে ধাপে ধাপে এই রাজনৈতিক দলগুলো যেভাবে জনগণের সঙ্গে প্রতারণা করেছে, এই প্রতারণার জবাব এই রাজনৈতিক দলগুলোকে ঠিক যেভাবে আওয়ামী লীগকে জবাব দেওয়া হয়েছে এই জবাব তাকে পেতে হবে। এদিকে আমরা আবার সেই ইসলাম বিদ্বেষী বিএনপি কিছু নেতাকর্মীকে, বিশেষ করে নারী নেত্রীদেরকেও দেখছি ইসলামের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচারে ব্যস্ত। সম্প্রতি কয়েকটা ঘটনা আছে যেগুলো মানে না বললেই নয়। যেমন একজন ইমামকে দেখা গেছে তাকে একটা ধর্ষণের মামলায় ফাঁসানো হয়েছে, সে 1 মাস জেলও কেটেছে। এরপর ডিএনএ পরীক্ষার পর জানা গেছে যে আসলে ঘটনাটি তার নয়, এই ঘটনাটি তার আত্মীয় বা তার বড় ভাই, মেয়ের বড় ভাইয়ের দ্বারা, বা যেটাই হোক, আমরা এটা বলতেও চাচ্ছি না, এত নির্লজ্জ একটা ঘটনা। কিন্তু ওই আলেম বা ওই ইমাম যে সাথে জড়িত নয় সেটি ডিএনএ পরীক্ষার মাধ্যমে
স্পষ্ট হয়ে গেছে। কিন্তু ঘটনা হচ্ছে যে ইমামকে জড়ানোর পরে এই ঘটনাটি যত মানুষ শেয়ার করেছে, যারা এটাকে নিয়ে খুব বড় বড় লেকচার দিয়েছে, কথা বলেছে, যখন দেখা গেল যে না, এর সাথে আর ইমাম জড়িত নেই, তখন আর তাদের কোনো নিউজ সাইটে এই সংবাদটি আর দেখা যাচ্ছে না। অর্থাৎ একজন ইমামকে অপদস্থ করে মানুষের কাছে তাকে মানে ঘৃণিত করার জন্য এই মিডিয়া নানাভাবে নিজেদের ব্যবহার করছে, এবং তাদের এক শ্রেণীর সুশীল সমাজ আছে, তাদের তৈরি এক ধরনের সুশীল সমাজ আছে যারা এই ন্যারেটিভটা তৈরি করতে চায়। এমনকি আমরা আরো একটা দেখলাম যে মাদ্রাসার একজন শিক্ষককে, কওমি মাদ্রাসার একজন শিক্ষক 11 বছরের এক মেয়েকে ধর্ষণ করেছে, এরকম মর্মে একজন হিজাবি মহিলা, যিনি নাকি ইডেনে থাকতে ছাত্রলীগ করতেন, সে মহিলা ডাক্তার এটার প্রচারণার দায়িত্ব নিয়েছেন এবং প্রচার করেছেন। আমরা দেশবাসী সবাই এটার ব্যাপারে সিম্প্যাথেটিক ছিলাম, কিন্তু এখনো আমরা নিশ্চিত নই যে আসলে উনিও দাবি করেছেন ডিএনএ পরীক্ষা করা হোক এবং তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নয়, বরং কোনো কোনো নিউজ মিডিয়া বলছে যে মেয়েটির নানা এর সঙ্গে জড়িত। যাই হোক, তো এই যে এইভাবে ইসলাম বিদ্বেষী প্রচারণায় যে একটি দল উঠে পড়ে লেগেছে, এই দলটির চরিত্র আরো নানাভাবেই কিন্তু আমরা প্রকাশ হতে দেখছি বিভিন্ন টক শোতে। যেমন নীলুফার ইয়াসমিন মনি তার এক টক শোতে সরাসরি বলে ফেললেন যে জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো। এরপর তিনি এটার ব্যাখ্যা দিলেন যে জামাত জাকাত খায় আর বিএনপি চাঁদাবাজির টাকা খায়, চাঁদাবাজির টাকা খাওয়াটা জামাতের জাকাত খাওয়ার চেয়ে উত্তম। তিনি নানাভাবে প্রমাণ করতে চাইলেন এবং তিনি বললেন জামাত চলে জাকাতের টাকায়। তো নীলুফার ইয়াসমিন বক্তব্য দিয়েছেন, সেটা ফটোকার্ড হয়ে সারা বিশ্বের বা সারা দেশের মানুষের কাছে পৌঁছে গেছে, কিন্তু তিনি কি কোনো প্রমাণ আজ পর্যন্ত দেখাতে পেরেছেন যে জামাতের লোকেরা জাকাতের টাকা খায়? যে কোনো দলের লোকেরাই জাকাতের টাকা খেতে পারে। জাকাতের টাকা 8 ধরনের মানুষের জন্য আল্লাহ তাআলা ফিক্সড করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে জামাত জাকাতের টাকা কালেকশন করে কিনা, করলে সে টাকা দিয়ে কি করে? জামাতের অর্থ ব্যবস্থা সম্পর্কে, জামাতের অর্থনীতি সম্পর্কে যাদের আইডিয়া নেই, তারা এই ধরনের মানে মুখরোচক বক্তব্য দিয়ে, ইসলাম বিদ্বেষী বক্তব্য দিয়ে নিজেদের ভাইরাল করতে পারে, কিংবা নিজেদের সেকুলার মন মানসিকতা, নাস্তিক্যবাদী চিন্তা চেতনাকে প্রকাশ করতে পারে। কিন্তু বাস্তবে জাকাত কিন্তু আসলে অপবিত্র কিংবা খারাপ কিছু নয়, বরং উত্তম একটা অর্থ ব্যবস্থা, যা দিয়ে দারিদ্র অত্যন্ত সুন্দরভাবে বিমোচন করা যায়। এবং শুধু দারিদ্র নয়, 8টি খাত মহান আল্লাহ তাআলা একেবারে পবিত্র কোরআনে স্পষ্ট করে দিয়েছেন জাকাতের জন্য। তো জাকাত যদি জামাত ইসলাম কালেকশন করেন, জামাত ইসলামী কালেকশন করে, অবশ্যই করে, এবং এই জাকাতের কালেকশনটা করতে হয় যেহেতু তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চায়। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় জাকাত কালেকশনটা রাষ্ট্রকে করতে হয়। রাষ্ট্রের যারা রাষ্ট্রে রাজনীতি করে তাদেরকে, এরকম ইসলামী রাজনীতি করবে, তাদেরকে অবশ্যই জাকাত ব্যবস্থার মাধ্যমে তাদের যে জনসমাজ আছে বা তাদের অধীনে যে জনসমাজ আছে তাদেরকে দেখাতে হবে, বা তাদেরকে ওই জাকাতের টাকার মাধ্যমে দারিদ্র বিমোচনের, অর্থাৎ রাষ্ট্র না করলে তখন ইসলামী রাজনৈতিক দলগুলোকে কাজগুলো নিজ দায়িত্বে করতে হয়, যতদিন না রাষ্ট্র এই জাকাত তোলার দায়িত্ব নেবে। এবং আমরা দেখলাম যে শুধু জামাত ইসলামী না, ইসলামী ব্যক্তিত্বরা, আর বড় বড় আলেমরা, সুন্নাহ ফাউন্ডেশন থেকে শুরু করে আরো বহু মানুষ নানাভাবে জাকাতের টাকা কালেকশন করে। এমনকি বাংলাদেশের সকল ব্যাংকগুলোর, বিশেষ করে ইসলামী ব্যাংকগুলোর একটা যৌথ অর্গানাইজেশন আছে, সেন্ট্রাল জাকাত ম্যানেজমেন্ট, তারাও কিন্তু জাকাত কালেকশন করে এবং এই জাকাতের কালেকশন দিয়ে তারা বিশাল বড় বড় ধরনের কাজ কিন্তু করে থাকে। তো জামাতও জাকাত কালেকশন করে, বা ইসলামী ব্যক্তিরা, আলেমরা, ওলামারা, ইমাম সাহেবরা জাকাত কালেকশন করে, অনেকে ব্যক্তি পর্যায়ে জাকাত কালেকশন করে, কিন্তু জাকাত কালেকশন করে এই জাকাতের ব্যয়ের একটা নির্দিষ্ট নিয়ম আছে এবং সেই 8টি খাত কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যদি নীলুফার ইয়াসমিনের কখনো সন্দেহ হয়ে থাকে যে জামাত এই 8 খাতের বাইরে জাকাতের টাকা খরচ করে কিনা, তাহলে তার উচিত ছিল জামাতের অডিট রিপোর্ট দেখা। জামাত খুব সুনিয়ন্ত্রিতভাবে, আমরা জানি যে একেবারে সুস্পষ্টভাবে জাকাতের হিসাবটা আলাদা করে রাখে, আর তাদের যে কর্মীদের অনুদান, সেটা কিন্তু অনুদান বলা হয়, সেটাকে দানও বলা হয় না। কর্মীরা যেটা দেয় সেটা কিন্তু দান বলা হয় না, দানের জিনিস আলাদা আর অনুদান আলাদা। এই অনুদান, ডোনেশন একটা সংগঠনকে চালানোর জন্য, ঠিক সংগঠনকে পরিচালনা করার জন্য ওই নিয়তেই সংগঠনের কর্মীরা দেয়।
একদিকে আমরা দেখি যে বিএনপির এক নেত্রী পাপিয়া বলে বেড়ায় রিকশাওয়ালার কাছ থেকেও ইয়ানত নেয়। হ্যাঁ, নেয় তো। রিকশাওয়ালার কাছ থেকে, ভিক্ষুকের কাছ থেকেও ইয়ানত নিতে পারে, 2 টাকা ইয়ানত নেয়, মুষ্টি চাল জামাত শিবির নেয়, নিয়ে সেগুলো সংগঠনের কাজে লাগায়। সংগঠনের যে সমস্ত শিক্ষার্থী বা মানুষজন আছে যারা অসচ্ছল বা সংগঠনের নয়, সংগঠনের বাইরে বিভিন্ন ধরনের ওয়েলফেয়ার কার্যক্রম সবচেয়ে বেশি জামাত শিবির করে ছাত্রদের কল্যাণে। বরং এতে বিএনপি বিরক্ত হয়ে তাদেরকে নানাভাবে প্রতিহত করার চেষ্টা করতেছে। আমরা দেখলাম যে বিশাল বড় ফান্ড নিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ তথা ডাকসু। সেই ফান্ড এখন লুটপাট করে খাওয়ার চিন্তা করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার। সেই ফান্ড তারা বরাদ্দ না দিয়ে নানান অজুহাতে সেটাকে আটকে দিয়েছে। বলতেছে যে 2 বছরের বরাদ্দ আনলে হবে না, 100 বছরের চিরজীবনের বরাদ্দ নিয়ে আসতে হবে। তা চিরজীবন কি এরা থাকবে? সেই বরাদ্দ এরা আনবে কেন? মানে এমন হাস্যকর সব কথাবার্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাপণ্ডিতেরা বলতেছে। এরা যে আসলে মানে স্বরলিপিটাও পড়ে আসে নাই, বা এই বাংলা বাংলা বর্ণমালাটাও মনে হয় না শিক্ষিত হয়ে আসছে তাদের। এইরকম একটা মূর্খতার মতো পরিচয় তারা দিচ্ছে। এই যে তারেক রহমান যে ফ্যামিলি কার্ড দিয়েছে, এই ফ্যামিলি কার্ড কি আগামী সরকার রাখবে, বহাল রাখবে যদি আগামীতে অন্য কোনো সরকার আসে? তারেক জিয়া কি গত সরকার যে শিক্ষার্থীদেরকে বৃত্তি দিয়েছে পোশাকের জন্য, জুতার জন্য, তারেক রহমান এসে কি সে বৃত্তি দিয়েছে? দেয়নি তো। এক একটা সরকার এক একটা সময় এক এক ধরনের কার্যক্রম হাতে নেয়, পরবর্তী সরকার এসে তার চেয়ে ভালো কিছু করার চেষ্টা করে বা বলে, কিন্তু আগেরটা বন্ধ করে দেয়। এটা তো আমরা অতীতেও দেখে আসছি। অতীতে বাংলাদেশে পাকিস্তান আমলে বাংলাদেশের মানুষ রেশন পেত, এখন কি রেশন পায়? পায় না তো। তো চিরস্থায়ী আপনি বন্দোবস্ত কি চান? কোনটা থেকে চান? কোন বন্দোবস্তটা চিরস্থায়ী আছে? আপনারা ডাকসু তারা ওয়াদা করেছিল, কথা দিয়েছিল, তারা ফান্ড ম্যানেজ করেছে এবং ছাত্রদের জন্য, শিক্ষার্থীদের জন্য শনিবারে বাসের ব্যবস্থা করেছে, এবং সেইটা ফান্ড বিশ্ববিদ্যালয়ের দেওয়ার কথা ছিল, সরকারের দেওয়ার কথা ছিল। যেহেতু সরকার গরিব হয়ে যায় ছাত্রদের জন্য খরচ করতে গেলে, বাস তারা বাইরে থেকে এসে ফান্ড কালেকশন করছে, সেটাও আপনারা দিচ্ছেন না। তো এই যে এর এছাড়াও আমরা দেখলাম যে যখন বিশ্ববিদ্যালয়ে খাট দেওয়া হলো, এসি দেওয়া হলো, সবকিছু নিয়ে বিএনপি বিতর্ক তৈরি করলো। বলছে এগুলো এসব করা নাকি ছাত্র সংগঠনের কাজ নয়, ডাকসুর কাজ নয়। তারা বারবার প্রশ্ন তুলছে এটাকে ডাকসুর কাজ, অর্থাৎ ওয়েলফেয়ার কাজ তার সহ্যই করতে পারে না। জামাত এত বেশি ওয়েলফেয়ার কাজ করে, বিভিন্ন মানুষকে কল দেয়, এটা করে সেটা করে। আমরা দেখেছি আওয়ামী লীগ আমলে এক জায়গায় 50টা কল পর্যন্ত তারা তুলে নিয়ে গেছে, 30-35টা কল দিয়েছে এক জায়গায়, সেখান থেকে তুলে নিয়ে গেছে। জামাত ভ্যান দিচ্ছে, সে ভ্যানগুলো নিয়ে যাচ্ছে। জামাত এই যে ওয়েলফেয়ার কাজগুলো করে, জনকল্যাণের কাজগুলো করে, কাউকে টিন কিনে দেওয়া, ঘর বাড়ি করে দেওয়া, আসুনা ফাউন্ডেশন করছে, এই যে লোকগুলো এই কাজগুলো করে, তারাও কর্মসংস্থানের ব্যবস্থা করছে, জাকাতের টাকা থেকে করছে। কোথায় সমস্যা? এতে প্রবলেমটা কোথায়? এটা তো জাকাতেরই খাত। এই যে ভ্যানগুলো যারা দিচ্ছে তারা কি জামাতের কর্মী? জামাতের কর্মী হলেও তো দোষের কিছু না, তারা তো জনগণ। সো এই জাকাত নিয়ে এরকম একটা বিতর্ক সৃষ্টি করে জাকাতের প্রতি মানুষের ভালোবাসা, মনোভাব, মানে জাকাত দেওয়ার উৎসাহটা নষ্ট করার যে চেষ্টা এবং শয়তানিটা সে করেছে, অবশ্যই আল্লাহর কাছে তার এই শাস্তি পেতে হবে। এবং তিনি যেটা বলেছেন জাকাত চাঁদাবাজির চেয়ে উত্তম, এটা বলার পর তিনি কিন্তু একবার ক্ষমা চান নাই। এবং পবিত্র কোরআনের একটি বিধান নিয়ে, আল্লাহর বিধান নিয়ে এই ধরনের দৃষ্টতামূলক আচরণ করার পর তিনি মুসলমান আছেন কিনা এটা আলেমরা বলতে পারবেন, কিন্তু এটা কোনো মুসলমানের জন্য অনুমোদন নয় যে তারা ইনকার বা ঘৃণা বা অপছন্দ করবে। ঘৃণাও না, শুধু অপছন্দ করার, মহান আল্লাহর কোনো বিধানকে খাটো করার, অপছন্দ করার অধিকার মুসলমানদের নেই। নীলুফার ইয়াসমিন সেটা করেছেন, এবং বিএনপির এখন টার্গেট আসলে পুরোপুরি আওয়ামী লীগ হয়ে ওঠার চেষ্টা। তো এই বিএনপিকে ঠিক আওয়ামী লীগকে মানুষ যেভাবে প্রতিহত করছে সেভাবেই প্রতিহত করবে। কারণ আওয়ামী লীগ জামাত ইসলামের বিরোধিতা করতে গিয়ে শেষ পর্যন্ত আসলে ইসলাম বিরোধিতা নেমেছিল, এবং সেই ইসলাম বিরোধিতার কারণেই জামাত ইসলামের নেতাদের বিরুদ্ধে তারা যখন ব্লগারদের দিয়ে শাহবাগ মঞ্চ তৈরি করলো, গণজাগরণ মঞ্চ তৈরি করলো, এবং সেই শাহবাগ মঞ্চ থেকেই কিন্তু শেষ পর্যন্ত জামাতের বিরুদ্ধে শুধু নয়, শেষ পর্যন্ত আমরা দেখলাম নবী রাসূলদের বিরুদ্ধে, তাদের স্ত্রীদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে নানান ধরনের উৎসাহ রটনা করা হলো। তাদের চরিত্র নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে সেই কথিত ব্লগাররা বাজে বাজে সব লেখা তাদের ব্লগিং এ প্রকাশ করতে শুরু করলো। এবং কি যারা বেঁচে দেশ বিদেশে ফিরে গেছে তারা এখনো পর্যন্ত নানা আজে বাজে কথা তাদের সেই ব্লগে লিখে বেড়াচ্ছে। তো এই যে তারা কাজটি করেছে, মূলত আসলে প্রথমে দেখিয়েছে যে তারা জামাত বিদ্বেষী, আসলে আমরা তারপরে দেখলাম যে তারা মূলত ইসলাম বিদ্বেষী। ঠিক একইভাবে আজ বিএনপিকে আমরা দেখছি যে তারা
জামাতের বিরুদ্ধে কথা বলছে, জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলছে, জামাত ইসলামীর এই জাকাত কিন্তু জামাত ইসলামের কোনো পদ্ধতি নেই, এটা আল্লাহর দেওয়ার পদ্ধতি। এইভাবে আস্তে আস্তে তারা কিন্তু মূলত তারা ইসলাম বিদ্বেষী এবং ইসলামের বিরুদ্ধে কথাই বলার চেষ্টা করছে, কিন্তু তারা যেহেতু সরাসরি ইসলামের বিরুদ্ধে কথা বলছে এইটা তারা স্বীকার করতে পারে না, তখন তারা জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলছে এইটা বলে মানুষকে গেলানোর চেষ্টা করে। তো আমরা দেখছি যে ঠিক আওয়ামী লীগ যেভাবে জামাত ইসলাম থেকে ইসলামের বিরুদ্ধে চলে গেছে, ঠিক বিএনপি এখন সে পথে হাঁটছে। ইসলামের বিরুদ্ধে গিয়ে বিএনপি কি বাংলাদেশের মাটিতে টিকে থাকতে পারবে? কয়েকজন পোষা আলেমকে টাকা পয়সা দিয়ে, তাদেরকে দিয়ে ফতোয়া দিয়ে, এমনকি হেফাজতের আমিরকে দিয়ে পর্যন্ত ফতোয়া দিয়ে কওমি জননী উপাধি পেয়েও কিন্তু আওয়ামী লীগের শেষ রক্ষা হয়নি। বিএনপির প্রতি অনুরোধ থাকবে, কোনোভাবেই আপনারা ইসলাম নিয়ে কটূক্তি কইরেন না। রাতারাতি আপনাদের উপর এমন অভিশাপ বর্ষিত হবে, এমন গজব নাজিল হবে যে আপনারা আওয়ামী লীগের মতো অত বেশি দিন টিকে থাকতে পারবেন না। আপনাদের পতন খুব শীঘ্রই হয়ে যাবে। এখন রাস্তাঘাটে বাজারঘাটে গেলে আমরা এটা জানতে পারছি যে এই সরকারের সাথে কেউ নেই। এই সরকার এখন একটা রাষ্ট্রের কারণে টিকে আছে এবং আরেকটা বিরোধী দলের ধাক্কা না দেওয়ার কারণে, দয়ার কারণে টিকে আছে। কোনো রকম একটা ধাক্কা দিলে এই সরকার চিৎপটাং হয়ে যাবে, কারণ এই সরকারের ব্যাপারে কারো কোনো আস্থা নেই, সরকারের কাছে ভালো কিছু প্রত্যাশাও নেই। লোডশেডিং এ মানুষ অতিষ্ঠ, ডিজেল তেলের দামের কারণে ভাড়া দিয়ে মানুষ অতিষ্ঠ, অর্থাৎ মানুষ কোনোভাবেই আর স্বস্তিতে নেই। তার উপর যদি তাদের এই ধর্মীয় চেতনার উপর, অনুভূতির উপর এইভাবে আঘাত আসে, মানুষ কিন্তু বিএনপির এই ধরনের নাস্তিক্যবাদী আন্দোলনের বিরুদ্ধে, ঠিক ব্লগারদের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছিল সেভাবে রুখে দাঁড়াবে। বিএনপিকে সতর্কতা জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।